গাছ দুটো এক সমান, কিন্তু এই গাছে কতগুলো ফুল ধরেছে আর ওই গাছে একটা ফুলও ধরেনি। এমন অশুভ গাছকে বাগানে রাখলে বাকি গাছগুলো অশুভ হয়ে যাবে। তাই আজ ওই গাছটাকে কেটে ফেলতে হবে। না রানীমা, আমাকে কেটে ফেলবেন না। আমার শরীরে ফুল ধরেছিল, কিন্তু আমার অনেক বয়স হয়েছে তো, তাই ফুলগুলো ধরে রাখতে পারিনি, সব ঝরে গেছে। এবার তো ফুল ধরে রাখতে পারলাম না। কথা দিচ্ছি এর পরের বার আমি কষ্ট করে ফুল ধরে রাখবো। তার আর প্রয়োজন নেই, তোর বয়স হয়েছে, তাই তুই চেষ্টা করলেও ফুল ধরে রাখতে পারবি না। তাই তোকে কেটে ফেলাই ভালো হবে। রাজা মশাই, বাগানে একটা পেঁপে গাছের বয়স হয়ে গেছে, তাই গাছটি কোনো পেঁপে দিবে না। এর জন্য গাছটি কেটে ফেলতে হবে, নয়তো বাগানের বাকি গাছগুলো অলস হয়ে যাবে। হ্যাঁ রানী, তুমি তো ঠিক কথাই বলেছো। সেনাপতি, তাড়াতাড়ি বুড়ো পেঁপে গাছটাকে কেটে ফেলো তো। জি রাজামশাই, আমি এক্ষুনি গাছটা কেটে ফেলছি। আমাকে কেটো না, কেটো না আমাকে। আমিও যে বাকি সব গাছের মতো বেঁচে থাকতে চাই। বেঁচে থাকার কাজ করলে ঠিক বেঁচে থাকতে পারতি, কিন্তু সেই কাজ তো করতে পারিসনি। তাই এখন রাজা রানীর হুকুমে তোকে কেটে ফেলতে হবে, আর সে হুকুম অমান্য করলে তো আর হবে না। এরপরে কালু গাছের কোনো কথা না শুনে কোড়াল দিয়ে গাছটি কেটে ফেলে, আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ও মা, ওই পেঁপে গাছটাই তো দেখছি কি সুন্দর টুকটুকে একটা পেঁপে পেকে গেছে। উফ, পেঁপেটা দেখতেই কত সুন্দর লাগছে, না জানি খেতেও কত মজার হবে। এই কি, রানীর কি হয়েছে? বাগানের মধ্যে শুয়ে আছে কেন? তাড়াতাড়ি রানীকে নিয়ে রাজদরবারে যেতে হবে। মন্ত্রী, রানীর কি হয়েছে? তুমি এভাবে রানীকে পিঠে করে নিয়ে আসলে যে? রাজা মশাই, আমি কিছু জানি না। আমি বাগানে পড়ে থাকতে দেখলাম তো, তাই রাজদরবারে নিয়ে আসলাম। তাহলে আমার রানীর কি হলো? সেনাপতি, এক্ষুনি তান্ত্রিককে রাজদরবারে নিয়ে এসো। জি রাজা মশাই, আমি এক্ষুনি তান্ত্রিকের কাছে যাচ্ছি। এরপর কালু তান্ত্রিকের খোঁজে রাজদরবার থেকে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর কালু তান্ত্রিককে নিয়ে রাজদরবারে চলে আসে। তান্ত্রিক বাবা এসেছেন? ভালো করে দেখুন তো আমার রানীর কি হয়েছে। সে বাগানে মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, বিরিং বিরিং তিরিং ছা। এ কি রাজা মশাই, তান্ত্রিককে কেন এনেছেন? আমার কি হয়েছে রাজা মশাই? চিন্তার কোনো কারণ নেই রাজা মশাই, আপনি বাবা হতে চলেছেন। রানী কিছুদিনের মধ্যেই ডিম দিবে, আর আপনার বাগানের পেঁপে গাছটা এক জাদুই পেঁপে গাছ। ওই গাছের পেঁপে খেয়েই রানী গর্ভবতী হয়েছেন, তাই পেঁপে গাছটার ভালো করে যত্ন নেবেন। সত্যি বলছেন তান্ত্রিক বাবা? আমি বাবা হতে চলেছি? এ কথা শুনে আমার কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। মন্ত্রী, এই সুখবর শোনানোর জন্য তান্ত্রিক বাবাকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। আর টুনি, তুমি এখন ঘরে চলে যাও। এই অবস্থায় একা একা তুমিও কোথাও যাবে না, বুঝেছো? এ কি, সব পাখিরা তো সাদা ডিম দেয়, কিন্তু আমার ডিমটা এমন হলুদ হলো কেন? রাজাকে তো কথাটা জানাতেই হয়। রাজামশাই, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। দেখুন না, আমাদের ডিমের রং হলুদ হয়েছে।
হলুদ হয়েছে তো কি হয়েছে, এতে সর্বনাশের কি রানী? সবার ডিমের রং যে এক হবে তা কি কোথাও লেখা আছে? আর তাছাড়া আমি হলাম এই বনের রাজা, তাই আমাদের ডিমের রংটা আলাদা হয়েছে। এখন এসব নিয়ে চিন্তা না করে ভালোভাবে ডিমে তা দাও তো। এরপর টনি সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর কয়েকদিন পর টুনির ডিম ফুটে একটা ফুটফুটে মেয়ে ছানার জন্ম হয়। কিন্তু ছানাটি দেখতে সুন্দর হলেও তার একটি পাখা ছিল না। এ কি, আমার রাজকন্যার আর একটি পাখা কোথায় গেল? শুধু তো একটি পাখাই দেখা যাচ্ছে। রাজামশাই, রাজামশাই, তাড়াতাড়ি এদিকে আসুন রাজামশাই। কি হয়েছে টুনি, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। আরে রানী, চিন্তা করছো কেন? রাজার ছানা কি আর প্রতিবন্ধী হতে পারে? একটা পাখা খুব ছোট, ধীরে ধীরে বড় হয়ে যাবে। এতদিন পর আমি বাবা হতে পেরেছি, সে আনন্দে আমি আত্মহারা হয়ে যাচ্ছি। আর তুমি শুধু এটা সেটা নিয়ে চিন্তায় পড়ে আছো। তুমি রাজকন্যাকে নিয়ে বিশ্রাম করো, আর আমি রাজ্যের সবাইকে সুখবরটা জানিয়ে দেই। এসব বলে টোনা সেখান থেকে চলে যায়। আর এভাবে আরো কিছুদিন কেটে যায়। আর রাজকন্যাও বড় হয়ে যায়। কিন্তু রাজকন্যা বড় হলেও কোনো কথা বলতে পারে না, এবং তার একটি পাখা ছোটই থেকে যায়, যার কারণে রাজকন্যা উঠতে পারতো না। সে সব সময় ছাদে বসে থাকতো। মা কুহু, এটাই হলো রাজদরবার, আর এই রাজদরবারেই আমি চাকরি করি। তাই নাকি বাবা? রাজদরবারটা দেখতে তো খুবই সুন্দর। রাজকন্যা কোথায় বাবা? আমি রাজকন্যার সাথে খেলা করব, একসাথে উড়বো, আর পুরো বন রাজকন্যাকে ঘুরে ঘুরে দেখাবো। তুমি তো উড়তে পারো আর কথাও বলতে পারো, কিন্তু আমাদের রাজকন্যা তো উড়তেও পারে না আর কথাও বলতে পারে না। রাজা মশাই, আমার মনে হয় আমাদের রাজকন্যা কোনোদিনও কথা বলতে পারবে না। এক্ষুনি রাজকন্যাকে নিয়ে তান্ত্রিকের কাছে যাওয়া দরকার, নয়তো এই ছানা রাজকন্যার কত ছোট, তবু এই ছানা কথা বলতে পারছে। হ্যাঁ রানী, এই ছানাকে দেখে আমারও চিন্তা হচ্ছে। এতদিন ভেবেছিলাম বড় হলে কথা বলবে, কিন্তু সেটা বুঝি আর সম্ভব হবে না। রাজকন্যাকে নিয়ে এসো, এক্ষুনি তান্ত্রিকের কাছে যাব। তান্ত্রিক বাবা, সর্বনাশ হয়ে গেছে, আপনি আমাকে সাহায্য করুন। কি হয়েছে রাজামশাই, আপনি সব খুলে বলুন। তখন রাজা তান্ত্রিককে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে তান্ত্রিক ধ্যান করতে থাকে। আর কিছুক্ষণ পর আপনারা তো বড় একটা অন্যায় করেছেন, যার কারণে আজ আপনাদের এত বড় সর্বনাশ হয়েছে। মানে তান্ত্রিক বাবা, কি অন্যায় করেছি? বেশ কিছুদিন আগে রানী বাগানের একটা পেঁপে গাছ কেটে ফেলেছিল, আর ওই পেঁপে গাছ অভিশাপ দিয়েছিল যে তার পাশের গাছের পেঁপে খেলে রানী গর্ভবতী হবে, আর সেই সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিবে। পেঁপে গাছটার তো কোনো অন্যায় ছিল না, তাহলে পেঁপে গাছটিকে কেন কেটে ফেলেছেন? তান্ত্রিক বাবা, আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি। ওই পেঁপে গাছে অনেক অনুরোধ করেছে যে তাকে যেন না কেটে ফেলি, কিন্তু আমি তার কোনো কথা না শুনে তাকে কেটে ফেলেছি। তান্ত্রিক বাবা, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তবুও কি কখনো আমার মেয়েকে সুস্থ সবলভাবে ফিরে পাবো? না রানী, সেই সময় যে আর নেই। এখন এই প্রতিবন্ধী ছানাকে নিয়েই থাকতে হবে। একটা কথা বলি, জীবনে যা কিছু করেন না কেন সব ভেবে চিন্তে করবেন, কখনো অন্যায় কাজ করবেন না, যে অন্যায়ের জন্য সারা জীবন পস্তাতে হবে। তান্ত্রিকের মুখে এমন কথা শুনে টোনা ও টুনি লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে এবং প্রতিবন্ধী রাজকন্যাকে নিয়ে দিন কাটাতে থাকে। এই নে টোনা, তোর 2 কিলো আটার দাম, আর তোকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। তাই নাকি? তাহলে বলেই ফেলো। আমি অনেকের কাছে আটা কিনেছিলাম, আর সেই আটা বাড়িতে নিয়ে গিয়ে দেখি অর্ধেক আটা কম হয়েছে। কিন্তু বেশ কিছুদিন থেকে তোর এখান থেকে আটা কিনছি, কিন্তু একদিনও একটুও আটা কম হয়নি।
অন্যকে ঠকিয়ে কি লাভ বলো? অন্যকে ঠকালে নিজেকে কোনো না কোনো একদিন ঠকতে হয়, তাই সততার সাথে ব্যবসা করতে হয়। কিরে টোনা, তোর ব্যবসা কেমন চলছে? ব্যবসায় লাভ বাড়ছে তো? মানে না মানে, ইগল দাদা, ব্যবসায় কেন জানি বেশি একটা লাভ হচ্ছে না। তা হবে কোথায় থেকে? দাড়িপাল্লায় ভাব যদি একেবারে ঠিক করে দিস, তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। এখন থেকে পরিমাপ করতে গিয়ে একটু কম করে দিবি, তাহলে দেখবি আমরা সবার থেকে ব্যবসায় বেশি উন্নতি করতে পারবো। হা 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 হা। না ইগল দাদা, এই কাজ আমি করতে পারবো না। আমার মা ছোটবেলা থেকে একটা কথা বারবার বলে দিয়েছে যে কখনো কাউকে ঠকাবি না, অন্যকে ঠকালে নিজেকে ঠকতে হয়। ঠিক আছে, তুই থাক তোর সততা নিয়ে। এক্ষুনি আমার ব্যবসা ছেড়ে চলে যাবি। আজকে থেকে আমি তোকে কাজ থেকে বাতিল করে দিলাম। দূর হয়ে যা, আমার দোকান থেকে দূর হয়ে যা বলছি। এরপর টোনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এই নাও টোনা, পানিটা পান করো। কি গো, তোমাকে এমন চিন্তিত মনে হচ্ছে কেন? তোমার কি কিছু হয়েছে? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। এটা তো বেশ ভালো কাজ করেছো টোনা। ভালো কাজের জন্য মন খারাপ করছো কেন বলো তো? সৎ পথে চললে জীবন সুন্দর হয়, আর সবাই সৎ পাখিদেরকে ভালোবাসে। তা না হয় বুঝলাম, কিন্তু এখন আমাদের সংসার চলবে কি করে বলো তো? আমার যে সংসার চালানোর মতো আর কোনো উপায় নেই টুনি। এই নে টোনা, এই মাসে তোর বিদ্যুৎ বিল। আর শোন, মুন্নির মায়ের অনেক বড় একটা রোগ হয়েছে, তাই তুই যে 20,000 টাকা ধার নিয়েছিলি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিস কেমন? তা না হলে আমি মুন্নির মাকে লজ্জায় মুখ দেখাতে পারবো না। আমি যে অনেক চিন্তায় পড়ে গেলাম টুনি। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখন আমাদের কাছে এই একটা উপায় অবশিষ্ট আছে, আর সেটা হলো। এরপর টুনি টোনার কানে কানে একটা উপায় বলে দেয়, আর টোনা টুনির বুদ্ধি শুনে ইগলের বাড়িতে চলে যায়। আর ইগলকে গিয়ে সব কথা খুলে বলে। এরপর ইগলের কাছে 20,000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এ কি টোনা, এইটুকু সময়ের মধ্যে তোমরা এতগুলো টাকা কোথায় পেলে? আর ইগল দাদা তোমাদের ঘরটা এভাবে তুলে নিয়ে যাচ্ছে কেন? আমরা আমাদের ঘরটা ইগল দাদার কাছে বিক্রি করে দিয়েছি, আর ওনার কাছে 20,000 টাকা নিয়ে তোমাদের টাকাটা পরিশোধ করে দিলাম। এখন তোমরা মাসিমার ভালো করে চিকিৎসা করাও। কিন্তু তোরা এখন কোথায় থাকবি? আমরা দুজন মিলে দূর পাহাড়ে চলে যাব। তোমরা নিজেদের খেয়াল রেখো কেমন? চলো টুনি, চলো। আচ্ছা মুন্নি, তুমি তো দেখলে ওরা দুজন অনেক বিপদে পড়েছে, আর এই বিপদের সময় তোমাকে ধারের টাকাটা চাইতে হলো। ওরা যতদিন এখানে থেকেছে প্রতিদিনই আমাদের থেকে চাল ডাল সবজি যাবতীয় যা কিছু লাগে চেয়ে নিয়েছে। এখনকার দিনে কে কাকে ফ্রিতে জিনিসপত্র দেয় বলো তো? আর ওরা যেন এই বাড়ি থেকে চলে যায়, তাই আমি ওদেরকে ধারের টাকা পরিশোধ করার জন্য তারা দিয়েছিলাম। তবে টোনারা আমার ফাঁদে পা দিয়েছে। ওই দেখো টুনি, দূরের সেই পাহাড়টা দেখা যাচ্ছে। আজকে থেকে সেই পাহাড়েই হবে টোনাটুনির নতুন সংসার। জানো টুনি, তোমার মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সত্যি অনেক লাকি। এখনকার দিনে স্বামীর অভাবের সময়ে কোনো মেয়েই পাশে থাকতে চায় না, কিন্তু তোমাকে আমি সবসময় আমার পাশে পেয়েছি।
ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বেলা ডুবে যাবে। এখন আমাদের এইটুকু সময়ের মধ্যে পাহাড়ের উপরে থাকার জন্য মাথার উপরে একটা ছাউনি বানাতে হবে। এরপর টোনা ও টুনি মিলে পাহাড়ের ওপরে চলে যায়। আর শুকনো কাঠ ও খড় পাতা দিয়ে থাকার জন্য মাথার উপরে একটা ছাদ বানায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কি টুনি, কি হলো তোমার? আরে এ তো দেখছি অনেকটা কেটে গেছে। আমি এক্ষুনি আসছি টুনি। শোনো টুনি, এই অবস্থায় তোমাকে আর কাজ করতে হবে না, তুমি বরং এখানে থাকো। আমি আমাদের ছোট্ট ঘরটা ঘেরার জন্য বনের ভিতর থেকে কিছু কাঠ পাতা যা পাই নিয়ে আসি। ঠিক আছে, যাও। তবে শোনো, গাছ থেকে কাঠ কাটার দরকার নেই। শুকনো ডাল যা কুড়িয়ে পাবে তাই নিয়ে এসো, কেননা আমাদের মতো গাছেরও তো প্রাণ আছে, তাই না? ঠিক আছে গগিন্নি, আমি বন থেকে শুকনো কাঠি কুড়িয়ে নিয়ে আসছি। আরে এখানে তো দেখছি পাকা পাকা লেবু ধরেছে। এই লেবুগুলো খেতে নিশ্চয়ই অনেক মিষ্টি হবে। যাই, কয়েকটা মিষ্টি লেবু পেড়ে টুনির জন্য নিয়ে যাই। আরে এত সুন্দর মূর্তি এই পাহাড়ি বনের ভিতরে কি করে এলো? আমার তো মনে হয় আগের দিনের পাহাড়ি পাখিরা এই মূর্তিকে পূজা করত। যাই, আমি দুটো মিষ্টি লেবু নিয়ে এই মূর্তির পায়ে দিয়ে তার কাছে আশীর্বাদ নেই। কে 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 ঘুম থেকে জেগে তুললো? কে আমার পায়ে মিষ্টি লেবু রাখলো? কে? এ কি, এ তো দেখছি কথা বলছে। মাফ করো আমাকে, আমি তোমাকে অকারণে ঘুম ভাঙাতে চাইনি। আমি জানতাম না যে মিষ্টি লেবু তোমার পায়ের নিচে রাখলে তুমি জেগে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে মাফ করে দিলাম। এখন বল, তুই এই পাহাড়ে কি করছিস? এরপর টোনা জীবিত মূর্তিকে সব কথা খুলে বলে। ঠিক করেছিস, অন্যকে ঠকালে নিজের ক্ষতি হবেই, তাই কখনো অন্যকে ঠকাবি না। শোন, এক্ষুনি একটা বালতি আমার সামনে এনে রাখ। এরপর টোনা একটা বালতি এনে জীবিত মূর্তিকে সামনে রাখে, আর জীবিত মূর্তি জাদু করে তার মুখ থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে টোনার বালতি ভর্তি করে দেয়। যা, আজকে তোকে তো সততার পুরস্কার দিলাম। এখন থেকে তোদের আর কোনো অভাব থাকবে না। এই কথা বলে জীবিত মূর্তি আবারও মূর্তি হয়ে যায়, আর টোনাও এক বালতি স্বর্ণমুদ্রা পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর টুনিকে নিয়ে সুখের দিন কাটাতে থাকে। অন্যদিকে ঈগল অন্যদের ঠকার জন্য তার ব্যবসা বন্ধ হয়ে যায়, আর ঈগল কাঁদতে থাকে। টোনা ঠিকই বলতো, অন্যকে ঠকালেই নিজের ক্ষতি হয়। আর তাই তো আমি অন্যকে ঠকিয়েছি জন্য কেউ আর আমার দোকানে আসে না, আর আমার ব্যবসাটাও বন্ধ হয়ে গেল। আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। হায় হায় রে। বাড়িতে কেউ আছো? তাড়াতাড়ি দরজা খোলো, আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এ কি, কে তুমি? আর এত ঝড় বৃষ্টির দিনে গাড়ি নিয়ে বাইরে বের হয়েছো কেন? আমি হলাম শহরের গার্মেন্টস কোম্পানির মালিকের একমাত্র মেয়ে কাকুলি। আমি আসলে একটা পার্টিতে গিয়েছিলাম, কিন্তু শহরে ফিরে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলো। তার উপর আবার তোমার বাড়ির সামনে এসে হঠাৎ করে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল। তাই ভাবলাম বৃষ্টি থেমে যাওয়া অবধি তোমার বাড়িতে থেকে যাই। তুমি তো ধনী পরিবারের মেয়ে, আমার এই সামান্য কুড়ে ঘরে থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো? আরে তোমার ঘরে তো দেখছি চাল ফুটো হয়ে পানি পড়ছে। তুমি এরকম একটা ঘরে কি করে থাকো বলো তো? তোমার বুঝি কোনো কষ্ট হয় না? কষ্ট হলেও যে আমার কিছুই করার নেই ম্যাডাম। আমার এই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই, আর আমি বেশি একটা পড়াশোনাও জানি না। তাই কোনো রকম বনে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাই। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি আমার মাকে বলে তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিতে পারি। না না, আমার মতো গরিবের জন্য এই কুড়ে ঘরটাই হবে।
তোমার দেয়া বাড়ি আমি নিতে পারবো না। এই ঘরে থাকতে আমার কোনো অসুবিধা হয় না, বৃষ্টির দিনে একটু সমস্যা হয়, কিন্তু আমি তা মেনে নিতে শিখে গেছি। সত্যি তোমার মনে কোনো লোভ নেই। এখনকার দিনে তোমার মতো ছেলে দেখাই যায় না। আরে এদিকে তো বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমি এখন বাড়িতে যাব কি করে? তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার সাইকেলে করে বাকিটা পথ পৌঁছে দিতে পারি। এরপর কাকুলি কালুর কথায় রাজি হয়ে যায় আর কালু কাকুলিকে তার সাইকেলে করে কাকুলির বাড়িতে নিয়ে যায়। এই তো আমার একমাত্র মেয়ে কাকুলি এসে গেছে। শোন রে মা, এই হলো আমার বান্ধবীর একমাত্র ছেলে কবুতর, আর কবুতরের সাথেই তোর বিয়ের কথা ফাইনাল করা হয়েছে। কিন্তু মাসিমা, কাকুলির সাথে ছেলেটাকে, ওর সাথে তো পরিচয় করে দিলেন না। ও মা, তাই তো, এই ছেলেটা হয়তো কাকুলির গাড়ি ঠিক করে দিয়েছে, আর তাই তার কাজের জন্য টাকা নিতে বাড়ি অবধি চলে এসেছে, তাই না রে মা? না মা, তুমি যা ভাবছো সেটা নয়। আমি তোমাকে যখন ফোন করে বললাম যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তখনই কালুর বাড়িটা আমার চোখে পড়ে, আর তখনই আমি বৃষ্টি থেকে বাঁচতে ওর বাড়িতে আশ্রয় নেই। এরপর কাকুলি তার মাকে সব কথা খুলে বলে। ঠিক আছে মাসিমা, আমি তাহলে আজ আসি। আর আমরা আগামী সপ্তাহে বিয়ে করছি, তাই আপনি খুব শীঘ্রই সবগুলো সম্পত্তি কাকুলির নামে করে দিয়েন। আর কাকুলিকে বিয়ে করে সবগুলো সম্পত্তির মালিক হব আমি। এরপর কাকুলিকে ডিভোর্স দিয়ে এক সুন্দরী মেয়েকে বিয়ে করব। হা 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 হা। এ কি, বিয়ে হতে না হতে এই ছেলেটা সম্পত্তির কথা কেন বলছে? তবে এর মনে অন্য কোনো মতলব নেই তো? না, আমি কিছুতেই এই লোভী ছেলেটাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই হবে। না মা, তার আগে আমার কিছু বলার আছে। আমি কবুতরকে নয়, আমি কালুকে বিয়ে করতে চাই। আমিও সুন্দর ব্যবহারে বুঝতে পেরেছি কালু গরিব হলেও অনেক ভালো মনের পাখি। হারামজাদি, তুই কার মেয়ে? এটা তুই ভুলে গেছিস নাকি? তুই কিনা সামান্য এই গরিব কালুকে বিয়ে করতে চাচ্ছিস? এক্ষুনি আমি তোকে ত্যায্য করে দিলাম। তুই এক্ষুনি আমার চোখের সামন থেকে চলে যা। এরপর কামিনীর কথা শুনে কাকুলি কালুর সাথে তার বাড়ি থেকে বের হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। তুমি আমাকে বিয়ে করতে কেন রাজি হলে কাকুলি? আমার সংসারে তো অনেক কষ্ট। এত কষ্ট করে তুমি আমার সাথে সারা জীবন কাটাতে পারবে তো? হ্যাঁ গো, আমি খুব পারবো। চলো তো তাড়াতাড়ি আমাকে তোমার সেই ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে যাও। আমার যে অনেক খিদে পেয়েছে, রান্নাটা করতে হবে তো নাকি? তুমি কার বউ, তুমি যখন জানতে পারবে তখন তোমার চোখ তাল গাছে উঠবে, বুঝলে গো গিন্নি? এরপর কালু তার স্ত্রী কাকুলিকে নিয়ে তার ছোট্ট কুঁড়ে ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে সে তার ধনী বন্ধুদেরকে দেখতে পায়। কংগ্রাচুলেশন কালু দাদা, তুমি বাজিতে জিতে গেছো আর আমরা হেরে গেছি, তাই এই 5 লক্ষ টাকা তোমার। কি এবার বিশ্বাস হলো তো যে কালু সাহেব পারে না এমন কোনো কাজ নেই? এইসব তোমরা কি বলছো? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমরা তোমাকে সব কথা বুঝিয়ে বলছি কাকুলি দিদি। শোনো, তুমি যাকে বিয়ে করেছো সে 7 বনের এক প্রভাবশালী পাখির একমাত্র ছেলে। 7 বনে তার 14টা ফ্ল্যাট আছে। কি সব বলছো তোমরা? তাহলে কালু এত কষ্ট করে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকতো কেন? কারণ আমরা সবাই মিলে কালু দাদার সাথে বাজি ধরেছিলাম। এ কি বুড়িমা, তুমি ঘরের চালে কচু পাতা দিচ্ছ কেন? কি আর করবো রে মা, বৃষ্টির দিনে একটু বিছানায় ঘুমাতে পারি না। চাল ফুটো হয়ে সারা ঘরে পানিতে ভরে যায়, আর তাই তো বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে চালের ওপর কচু পাতা দিচ্ছি, যাতে করে বৃষ্টির দিনে একটু শান্তি মতো ঘুমোতে পারি।
তোমার বুঝি অনেক কষ্ট তাই না গো বুড়িমা? তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমরা এই কয়েকজন বন্ধু মিলে তোমাকে একটা বাড়ি বানিয়ে দিব। তাহলে তোমাকে আর বৃষ্টির দিনে কষ্ট করে ঘুমাতে হবে না। সৃষ্টিকর্তা তোদের ভালো রাখুক রে মা। কিন্তু এই বনে আমার মতো অনেকেই আছে যাদের থাকারই মতো একটা ভালো ঘর নেই। তাদেরও হয়তো অনেক কষ্টে ঘুমাতে হয়। তোদের মতো ধনী পাখিরা যদি এসব গরিব দুঃখীদের পাশে থাকতো তাহলে পৃথিবীতে সবাই একটু সুখে থাকতে পারতো। এইটো না, আমরা সবাই তো ফ্ল্যাটে থাকি, আর গরিবরা ভাঙাচোরা ঘরে যেভাবে ঘুমায় আমাদের মধ্যে কেউ তাদের মতো ভাঙাচোরা ঘরে ঘুমাতে পারবে না। আহারে, পৃথিবীতে কত পাখি এভাবে কষ্ট করে দিন কাটাচ্ছে। এটা কোনো কষ্ট হলো নাকি? এরকম ভাঙাচুরা ঘরে আমিও থাকতে পারবো, বুঝেছিস? তাই নাকি কালু দাদা? ঠিক আছে, তুমি যদি একটা ভাঙাচোরা ঘরে 1 মাস থাকতে পারো তবে আমরা সবাই তোমাকে 5 লক্ষ টাকা দিব। আর যদি না পারো তাহলে আমি তোমাদেরকে 5 লক্ষ টাকা দিব। কি তাই তো? হ্যাঁ, একেবারে তাই। এরপর কালু দাদা আমাদের কথায় রাজি হয়ে যায়। আর আজকে 1 মাস পর আমরা কালু দাদার কাছে 5 লক্ষ টাকা নিয়ে আসছিলাম। তখন কালু দাদা ফোন করে আমাদের তোমাকে বিয়ে করার কথা খুলে বলে। আর তাই তো আমরা তোমাকে স্বাগতম জানানোর জন্য এসেছি। এই চল তো ডা, আমার বউকে আমার ফ্ল্যাটে নিয়ে চল। তারাও বাবা, আমার কথা শোনো। কাকুলি যে আমার একমাত্র মেয়ে, ও ছাড়া যে আমার ঘরের আলো নিভে যাবে। আমি তোমাদেরকে রাগের মাথায় বাড়ি থেকে বের হতে বলেছি। বিশ্বাস কর রে মা, আমি তোকে মন থেকে চলে যেতে বলিনি। আর কবুতর আর ওর মা আমাদের সম্পত্তির জন্য তোকে বিয়ে করতে চেয়েছিল, যেটা কবুতর রাগের মাথায় বলে ফেলেছে। আমি এই গরিব কালুকে মেয়ের জামাই হিসাবে মেনে নিলাম। চল তোরা আমার বাড়িতে চল। মা, কালু গরিব নয়। এরপর কাকুলি বুড়িকে সব কথা খুলে বলে। আর মাসিমা, পৃথিবীতে কেউ ধনী হয়ে আসেনি, তাই ধনী বলে গরিবদেরকে অবহেলা করে তাদের মনে কষ্ট দিতে নেই। পৃথিবীতে আমরা যদি ধনী গরিব ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকি তাহলে গরিবরা সকল কষ্ট ভুলে যাবে। ঠিক বলেছিস টুলি।